এটা আমাদের বারবারই কানে আসে যে মেয়েদের জন্যই তো আইন বানানো। কি মনে হচ্ছে নারীরা কি সুরক্ষা পাবে? একটা মনন বদলের প্রক্রিয়ার কথা বলা হয়েছিল, কিছু স্ট্রাকচারাল দাবি তোলা হয়েছিল, সেই বিষয়গুলিকে মাথায় রেখে কোনো ঘোষণা এখনো অবধি এই সরকারের তরফ থেকেও আমরা পাইনি। সিবিআই এর হাতে এই সরকার বহু আগে থেকেই এই কেসটি সমর্পণ করে দিয়েছিলেন, যেটি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে। দময়ন্তী সেন সরকারি আধিকারিক হয়ে সরকার বিরোধী অবস্থানে কিভাবে থাকেন, মানে সরকার বিরোধী কোনো ঘটনা ঘটলে সরকারি কেউ তার মধ্যে ইনভলভ থাকলে দময়ন্তী সেন কীভাবে স্টেপ নেবেন সেটি একটি এক্সাম্পল তৈরি করবে বলে আমার ধারণা। বিজেপি ক্ষমতায় আসার পর রাজ্য সরকার নারী নিরাপত্তায় একগুচ্ছ ভূমিকা নিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সম্প্রতি আমরা দেখতে পেলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করলেন নারী এবং শিশুদের অধিকার রক্ষার জন্য একটি বিশেষ কমিশন গঠন করা হবে এবং যে কমিশনের দায়িত্বে সদস্য সচিব হিসেবে ফেরানো হলো আইপিএস দময়ন্তী সেনকে। আমরা এই বিষয়ে আলোচনা করতেই চলে এসেছি রাত দখল আন্দোলনের অন্যতম আহ্বায়ক রিমঝিম সিনহার সঙ্গে। যদি প্রথমেই যেটা আসে যে দময়ন্তী সেন, প্রথমেই তার বক্তব্য বা তার বিষয়টা নিয়ে যদি আসি, এই ব্যক্তিটিকে একসময় পার্কস্ট্রিট কাণ্ডের জন্য সম্পূর্ণভাবে ট্রান্সফার করিয়ে দেওয়া হয়েছিল এবং সেটাকে শাস্তি হিসেবেই গণ্য করেছিল রাজনৈতিক মহল। তাকে ফেরানো হলো এত বড় একটি দায়িত্বে এবং তারপরে একটি নারী নিরাপত্তা এবং শিশু সুরক্ষার জন্য এত বড় একটি সিদ্ধান্ত। কীভাবে দেখছেন বিষয়টিকে? আমার তো প্রথম থেকেই যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমরা সরকারি আধিকারিকদের যে চোখে দেখি, আমাদের কাছে একটা পোর্ট্রেয়াল আছে সরকারি আধিকারিকদের যে তারা অ্যাপারেন্টলি নিরপেক্ষ, কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে একজন সরকারের অধীনে যখন একজন আধিকারিক কোনো একটা বিষয় নিয়ে কাজ করতে চাইছেন তখন তার কীরকম আইডিওলজি ছিল, তার মনন কী ছিল এবং পরবর্তী সরকারের সঙ্গে তার মনন আদৌ কতটা ম্যাচ করে বা করে না, এই বিষয়টিকে খানিক পরখ করে দেখা প্রয়োজন। একটা বিষয় ভালো, যে জায়গা থেকে আমরা দেখেছিলাম যে দময়ন্তী সেনের যে স্বতঃস্ফূর্ততা ছিল পার্কস্ট্রিট কাণ্ডে এবং ওনাকে সরকারের তরফ থেকে প্রেশার দেওয়া সত্ত্বেও উনি নিজের থেকে কিছু জিনিস চেষ্টা করেছিলেন খুঁজে বার করার। ওনার যে দায়িত্ব রয়েছে, উনি একজন আধিকারিক হিসেবে যে ওথ নিয়েছিলেন সেই ওথকে সম্মান করে উনি নিজের তরফ থেকেও কিছু চেষ্টা করেছিলেন সিনিয়রদের তরফ থেকে বাধা আসা সত্ত্বেও। যদি তিনি এখনও শুধুমাত্র সেই ওথের উপরে বিশ্বাস রেখে কাজ করেন তাহলে অবশ্যই আমাদের জন্য ভালো। আমরা এক্সপেক্ট করি যে একজন শিক্ষিত মহিলা আধিকারিক যদি থাকেন তাহলে তিনি নিশ্চয়ই মহিলাদের সুরক্ষার বিষয়টিকে সেন্সিটিভলি দেখবেন। শুধুমাত্র সরকারি মানে খাতায় যে মহিলার সুরক্ষাকে সোনার ফলকে লেখা যায়, শুধু তার সুরক্ষার দাবি বা তার সুরক্ষার জন্যেই কাজ করবেন না, এই আশাটুকু রাখার ইচ্ছে রয়েছে। কিন্তু আমরা এটাও মাথায় রাখবো যে ধরুন যিনি বা যেই সরকার এই কথা বলছে যে নারীদের অবাধ বিচরণের পক্ষে তারা, যেটি আমাদের স্বাভাবিক একটি রাইট, কনস্টিটিউশন আমাদেরকে সেই রাইট দিয়েছে, কিছু ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে সেই জিনিস পড়ে, সুতরাং সেটা ফলাও করে বলার কোনো জায়গা নেই। রাজ্য সরকারের এমনিতেও সেটা দায়িত্ব হওয়া উচিত এবং কেন্দ্রীয় সরকারেরও হওয়া উচিত। আমরা তো এই পার্টিটিকে গোটা ভারতবর্ষে দেখতে পাচ্ছি, সুতরাং শুধুমাত্র বাংলা দিয়ে বিচার করাটা আমার মনে হয় না ঠিক হবে। তারা সবে ক্ষমতায় এসেছে এবং বহু দিন ধরে বাংলায় ক্ষমতায় আসতে চেয়েছিল, সুতরাং প্রথম দিকে তারা কিছু জিনিস অ্যানাউন্স করে দিচ্ছে, তাতেই আমরা যদি খুশিতে আত্মহারা হয়ে যাই এবং তাদের সমালোচনা থেকে নিজেদেরকে বিরত রাখি তাহলে হয়তো সেটা ভুল ডিসিশন হবে। কারণ আমরা যদি মনে করি যে 2011 সালেও যখন এই তৃণমূল এসছিল পার্টি সরকারে, তখনও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নানান জায়গায় গিয়ে সরকারি আধিকারিকদের ঠিক সময়ে আসা, যে যারা আসছেন না, যারা ঘুষ নিচ্ছেন তাদেরকে ডিরেক্টলি রেজিগনেশনের জন্য বলা বা তাদেরকে বরখাস্ত করা, এই ধরনের নানান কিছুই তিনি নিচ্ছিলেন। আমাদের বলিউডের নায়ক সিনেমার মতন খানিক মমতা ব্যানার্জিকেও আমাদের দেখা যাচ্ছিল আর কি, নানান দিকে তিনি যাচ্ছিলেন। কিন্তু 15 বছর বাদে গিয়ে তৃণমূল সরকার যা কিছু ঘটিয়েছে, আমাদের কাছে যতগুলো ফলক তৈরি হয়েছে তার সরকারের, সেখান থেকে আমাদের কাছে স্পষ্ট যে তৃণমূল সরকার দুর্নীতিপরায়ণ ছিল এবং তারা কোনোভাবেই সেন্সিটিভ একটি সরকার ছিল না।
সুতরাং এক্ষুনি যে বিষয়টিকে নিয়ে খুব আশাবাদী হওয়ার রয়েছে সেটা আমি মনে করছি না। একদিক দিয়ে মনে হচ্ছে যে দময়ন্তী সেন আসলে ভালো হয়, কিন্তু দময়ন্তী সেন এর পরবর্তী কাণ্ডগুলিতে কিভাবে কাজ করবেন, এবং সবথেকে বড় যেটা বিষয়, যেটা আরজি করের ক্ষেত্রে আসলে সবথেকে বড় অসুবিধা হয়েছিল, সেটা হচ্ছে যে সরকারের বিরুদ্ধে নানান ধরনের নথি, নানান ধরনের তথ্য বেরিয়ে আসছিল, যার কারণে সরকার কিন্তু বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিলেন। এখনও অবধি যে রেপের ঘটনাগুলি ঘটছে, যেগুলিতে ধরুন পুলিশ খুব তৎপরভাবে অ্যারেস্ট করছে বা তৎপরভাবে সেটার ইনভেস্টিগেশন করার চেষ্টা করছে, সেগুলো কিন্তু একটুও সরকার বিরোধী হিসেবে উঠে আসেনি। সুতরাং দময়ন্তী সেন সরকারি আধিকারিক হয়ে সরকার বিরোধী অবস্থানে কিভাবে থাকেন, মানে সরকার বিরোধী কোনো ঘটনা ঘটলে সরকারি কেউ তার মধ্যে ইনভলভ থাকলে দময়ন্তী সেন কীভাবে স্টেপ নেবেন, সেটি একটি এক্সাম্পল তৈরি করবে বলে আমার ধারণা। আপনার কথা প্রসঙ্গেই আসি, আরজি করের ঘটনা। যখনই বিজেপি ক্ষমতায় এলো আমরা দেখতে পেলাম যে আরজি করের ফাইল খোলা হলো, 3জন আধিকারিককে সাসপেন্ড করা হলো এই অভিযোগে, এবং সেখানে বলা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাও খতিয়ে দেখা হবে। এবং আরও একটি প্রসঙ্গ এখানে যেটা নিতেই হয় সেটা হচ্ছে অভয়ার মা রত্না দেবনাথ। তিনি কিন্তু একেবারে অভয়ার বিচারের দাবিতে এখন বিজেপি প্রার্থী হয়ে এবং বিজেপি থেকে জয়লাভ করলেন পানিহাটি থেকে। কি মনে হচ্ছে এই যে আরজি করের পুরো ঘটনা, এবং সঙ্গে সঙ্গে আরজি করের তৎপরতাও একাধিক বেড়েছে সেই ক্ষেত্রে, সেখান থেকে কি এই যে জাস্টিস যেটার জন্য আপনারা লড়াই করছিলেন সেটা আসবে? আপনারা তো রত্না দেবনাথকে আন্দোলনের সময় অনেক ঘনিষ্ঠ হিসেবে দেখেছেন, তার সঙ্গে কথা বলেছেন, কি মনে হচ্ছে সেই উত্তর পাওয়া যাবে? আমার একটা খুব বড় চিন্তা যেটা মাথায় এসেছিল যখন উনি বিজেপি প্রার্থী হওয়ার ঘোষণা করেছিলেন কথাটি, তখন এটা ছিল যে ধরুন আমি যদি একটি পার্টিকে বিশ্বাস করি যে সেই পার্টি আমাকে জাস্টিস এনে দেবে, সেই পার্টির তো ক্ষমতায় আসা বা না আসার আগে, ক্ষমতায় না আসার আগে মূলত কিছু তো স্টেপ হওয়ার দরকার ছিল। আমি যতটুকু সোদপুর যেতে পেরেছি ততবার আমি দেখেছি যে শুভেন্দু অধিকারী বলুন বা যারাই এই মুহূর্তে বিজেপি প্রার্থীর জয়লাভ করেছেন, তারা অনেকেই রত্না দেবনাথের সাথে দেখা করতেন, কথা বলতেন, সেইটি ছিল। কিন্তু সিবিআই এর হাতে এই সরকার বহু আগে থেকেই এই কেসটি সমর্পণ করে দিয়েছিলেন, যেটি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে, এবং সেটি সর্বদাই বিজেপির হাতে 2014 থেকে। সুতরাং আমার তো মনে হয় যে যদি স্ট্র্যাটেজিও হতো এই জিনিসটা, যে আমি কাউকে দাঁড় করাচ্ছি সেই জায়গা থেকে, আমি যদি স্ট্র্যাটেজির কথা ছেড়েও দিই, আমি যদি একেবারে ভেবে নিই যে সেন্সিটিভলি এই একটি কেসের বিচার বিজেপি সুস্পষ্টভাবে করতে চায়, যে এজেন্সি দেখছিল সেই এজেন্সি তো সেন্ট্রাল, তাহলে প্রধানমন্ত্রী বা হোম মিনিস্টার বা নারী ও শিশু কল্যাণ মন্ত্রক যেটি সেন্ট্রালে আছে, তাদের তরফ থেকে স্বতঃস্ফূর্ততা সেই সময়ে ছিল না কেন? এইটা একটি প্রশ্ন সাধারণ নাগরিক হিসেবে। এবং তারপরে এসে আমরা জানতে পেরেছি যে ফাইলটি খোলা হয়েছে, 3জন আইপিএসকে সাসপেন্ড করা হয়েছে ঠিকই, কিন্তু যারা রাত দখল আন্দোলনে এসেছিলেন বা যারা প্রত্যেকটি দিন প্রত্যেকটি রাত এই 2 মাস ধরে জেগেছিলেন, তারা শুধুমাত্র নিজের বাড়ির কেউ ধর্ষিত হয়েছে বা খুন হয়েছে বলে তো আসেননি, কারণ যিনি ভিকটিম আরজি করের কেসে তিনি তাদের বাড়ির সদস্য ছিলেন না, বা শুধুমাত্র রত্না দেবনাথের পক্ষেই তারা আসবেন বলে আসেননি। একটা মনন বদলের প্রক্রিয়ার কথা বলা হয়েছিল, কিছু স্ট্রাকচারাল দাবি তোলা হয়েছিল, সেই বিষয়গুলিকে মাথায় রেখে কোনো ঘোষণা এখনো অবধি এই সরকারের তরফ থেকেও আমরা পাইনি। আমরা নিশ্চয়ই আশা রাখতে পারি যে বিরোধিতার বা সাপোর্ট যাই থাকুক, মহিলাদের জন্য যখন এই সরকার ভাবার চেষ্টা করছে, তখন সেই স্ট্রাকচারাল দাবিগুলোর ইম্পর্টেন্স এবং সেগুলির এক্সিকিউশনের দিকেও এই সরকার যাওয়ার চেষ্টা করবে। একমাত্র আরজি করের ক্ষেত্রে এই মুহূর্তে যতটুকু খবর পাওয়া গেছে, এই আইপিএসদেরকে কেন সাসপেন্ড করা হয়েছে সেইগুলোর যে তথ্য আমাদের কাছে ছিল, যে তাদের মধ্যে একজন টাকা দেওয়ার চেষ্টা করেছিলেন, তাদের মধ্যে একজন প্রমাণ লোপাটের চেষ্টা করেছিলেন, বা সন্দীপ ঘোষের ক্ষেত্রেও যে সার্কুলারটি বার করা হয়েছে যে তার এগেনস্টে যা পদক্ষেপ নেওয়ার সেটি নেওয়া হবে, এই প্রত্যেকটি জিনিস নেওয়া গেছে কারণ এইটি এই সরকারের বিরুদ্ধে কিছু ছিল না বলে, তাই আমি সাধারণ নাগরিক হিসেবে যতটুকু বুঝতে পারি। সুতরাং এইটা একটা এক্সাম্পলারি কাণ্ড হিসেবে 2024-এ উঠে আসার পর এই কেসের ক্ষেত্রে কি হচ্ছে সেটি হয়তো এক্সাম্পল হিসেবে থাকতে পারে নিশ্চয়ই, কিন্তু শুধুমাত্র একটি কেসকে ধরেই যদি আমরা এখনও বসে থাকি, তাহলে এতদিন ধরে যে মহিলারা এই 2 মাস ধরে যতগুলি কথা বলেছিলেন এবং যেভাবে তারা সামনে এসে নিজেদের দাবিগুলোকে নিয়ে আসার চেষ্টা করেছিলেন,
সেইগুলি কোথাও আবার পিছনে চলে যাবে। সুতরাং আশা রাখবো যে 2024-এর পরে 2 বছর বাদে 2026-এ যখন নতুন একটি পার্টি সরকারে এসেছে, তারাও পুরনো সরকারের মতন, পুরনো পার্টির মতন সেই স্ট্রাকচারাল দাবিগুলোকে মাথা থেকে সরিয়ে দেবেন না। বিজেপি ক্ষমতায় আসার আগে আমরা সংকল্পপত্রে একাধিক নারীদের জন্য প্রতিশ্রুতি দেখেছি, সেখানে দুর্গা সুরক্ষা বাহিনী থেকে অন্নপূর্ণা ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন প্রতিশ্রুতি, এবং তারপরে ক্ষমতায় আসার পরও একাধিক তাদের উদ্যোগ দেখা যাচ্ছে। কি মনে হচ্ছে, নারীরা কি সুরক্ষা পাবে, বা বিজেপির উদ্যোগে কি নারীরা সেই নিরাপত্তাটা পাবে? একটা যেটা বড় বিষয় সেটা হচ্ছে যে যেটা আগের সরকারও তার স্কিমের থ্রু দিয়ে করেছিল, সেটা হচ্ছে নারীদেরকে বেনিফিশিয়ারি হিসেবে ট্যাগ করে রাখা। মানে আমি তোমাকে কিছু সুবিধা দিচ্ছি, সেই সুবিধার বদলে তুমি আমার দিকে ভোটটি দিবে বা আমার পক্ষে কথা বলবে, যদি খুব মোদ্দায় বিষয়টা বলা হয়। সেই সুবিধার জায়গা থেকেই কোথাও এখনও অবধি এই সরকারও বিষয়টিকে অ্যাড্রেস করেছে। তারা 3000 টাকা করেছে, সুবিধার অঙ্ক বাড়িয়েছে, অন্নপূর্ণা ভাণ্ডার করেছে, কিন্তু বিষয়টি হচ্ছে এখনও নারী সেখানে একটি বেনিফিশিয়ারি হিসেবেই দেখা হচ্ছে। রিসেন্ট ফেজে যে বাস ভাড়াকে মুকুব করা হয়েছে নারীদের জন্য, একটু খোঁজ খবর নিলে দেখা যাবে যে আসলে যে কোম্পানিগুলো বাস চালায় তাদের কোনো কষ্ট হচ্ছে না, কারণ পুরুষদের বাস ভাড়া বাড়ানো হয়েছে। সুতরাং আমি যখন কোনো একটি স্কিম বানাচ্ছি তখন আমি মাথায় খুব সেন্সিটিভলি এবং খুব সতর্কভাবে এটা রাখা অত্যন্ত জরুরি বলে মনে হয় যে আমার স্কিম বানানোর জন্য যারা আমার স্টেটে রয়েছেন, যারা আমার রাজ্যে রয়েছেন, তাদের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি না হয়। আমরা এটা হামেশাই শুনি যে মহিলাদের জন্য সিট রিজার্ভ থাকে, সেটা মেট্রোতে হোক, বাসে হোক, ট্রেনে হোক, কামরা রিজার্ভ থাকে। তার কারণে পুরুষদের মধ্যে কিন্তু এক ধরনের বিক্ষোভ চিরদিনই রয়েছে। যখন মাতৃভূমি লোকাল শুরু করা হয়েছিল তখন এই ভয়াবহ কাণ্ডটি ঘটেছিল যে পাথর ছোড়া হয়েছিল সেই ট্রেনের প্রতি, এবং বারবার করে সরকারকে সেখানে হস্তক্ষেপ করতে হয়েছে। সুতরাং যে কথাটা আমি আগের ক্ষেত্রেও বললাম যে আমরা যদি মননকে অ্যাড্রেস না করতে পারি, আমরা যদি স্কুলে জেন্ডার নিয়ে পড়াতে না পারি, তাহলে শুধুমাত্র বেনিফিশিয়ারি বানিয়ে রেখে আমরা হয়তো বিভেদ এই মুহূর্তে দাঁড়িয়ে আরেকটু বেশি করে বাড়িয়ে দেব। কারণ আমরা যখনই দেখছি যে 400 টাকা থেকে 800 টাকা হয়ে যাচ্ছে একজন পুরুষের ভাড়া, তখন তিনি মনে করবেন যে তাকে বঞ্চিত করা হচ্ছে বা তার থেকে বেশি চাওয়া হচ্ছে, এবং তার পাশে যে নারী বসে থাকবেন, যাকে কোনো টাকা দিতে হবে না, তিনি একবারে সরকারি উস্কানির ক্ষেত্রে সেই নারীকে অপছন্দ করা শুরু করবেন। এবার সরকার এটাতে অ্যাকচুয়ালি ইচ্ছে করে উস্কানি দিতে চাইছে, নাকি তিনি মানে সরকার একভাবে গোটা বিগ পিকচারটা দেখতে পাচ্ছে না, সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। কিন্তু সাধারণ নাগরিক হিসেবে আমার মনে হয় যে আমার একটি বন্ধু যদি 800 টাকা দিয়ে যায় এবং সেই জায়গায় যদি আমি ফ্রিতে যাই, তাহলে সেই বন্ধুর কোনো না কোনো সময় তো একটি ইরিটেশন হবে, স্পেশালি যখন 2026-এ দাঁড়িয়ে পুরুষদের এটা মনে হচ্ছে যে নারীরা অলরেডি অনেক কিছু পেয়ে গেছে, আইনি ক্ষেত্রে হোক। এটা আমাদের বারবারই কানে আসে যে মেয়েদের জন্যেই তো আইন বানানো, কিন্তু আসলে স্ট্যাটিস্টিক্যালি চিত্রটা সেটা নয়। এখনও ডোমেস্টিক ভায়োলেন্স কেসেস পেন্ডিং, এখনও ম্যারিটাল রেপ অ্যাকসেপ্টেডই নয় অপরাধ হিসেবে। আমরা যদি পুরুষদের উপর নির্যাতনের যে স্ট্যাটিস্টিক্স এবং নারীদের উপর নির্যাতনের যে স্ট্যাটিস্টিক্স তাকে কম্পেয়ার করে দেখি, তাহলে বুঝতে পারবো যে সিনারিওটা ভয়াবহ ঠিকই দুদিকের ক্ষেত্রেই। আমরা কেউই বলছি না যে পুরুষদের উপর অত্যাচার বা নির্যাতন হয় না, কিন্তু যে কোনো সময় নারী নির্যাতন নিয়ে কথা বলতে গেলে পুরুষরা কিন্তু তাদের নির্যাতনের প্রসঙ্গটা তুলে আনেন। এই হোয়াট অ্যাবাউটের এটা সরকার হিসেবে আমার কমিয়ে আনার দিকে চেষ্টা করা উচিত বলেই আমার মনে হওয়া। সুতরাং এই স্কিমগুলোকে বেনিফিশিয়ারি থেকে বার করে মহিলাদের নিজস্ব পার্টিসিপেশন, তাদের ডিসিশন মেকিং, তাদের ওপিনিয়ন, এইগুলো নিয়ে আসা আমার মনে হয় বেশি দরকারি। মানে ধরুন আমি এক্সপেক্ট করব যে 33% রিজার্ভেশন বা 50% রিজার্ভেশনের কথা বলা হয়েছে সেটি এই ক্যাবিনেটের মধ্যেও থাকুক। আমি জানতে চাই যে আসলে যারা মহিলা হিসেবে নিজের লাইফ লিড করেছেন, যাদের লিভড এক্সপিরিয়েন্স আছে, যখন মহিলাদের জন্য কোনো স্কিম আনা হচ্ছে বা ভাবা হচ্ছে, তখন সেখানে কতজন মহিলা মন্ত্রী প্রেজেন্ট রয়েছেন, এই ইনফরমেশনটাও যাতে পাবলিক
পাবলিক করা হয়। ঠিক যেরকম আইপিএসদের সাসপেন্ড করা হয়েছে, তারপরে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, এই সাসপেনশন কত দিনের এবং এই সাসপেনশনের পর কেসের মধ্যে কি কি তথ্য আরও পাওয়া যাচ্ছে, এই ইনফরমেশনগুলোও পাবলিক করা উচিত, এইগুলি খানিক মনে হচ্ছে। মন্ত্রী অগ্নিমিত্রা পল বললেন, একেবারে ঘোষণা করলেন যে নারীরা এবার থেকে একেবারে যেখানে খুশি যখন খুশি যেতে পারেন, যেরকম খুশি পোশাক পরতে পারেন এবং যখন যেরকম খাদ্য খাওয়ার ইচ্ছা তারা খেতে পারেন। তার সঙ্গে সঙ্গে হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে মহিলাদের সুরক্ষার জন্য। কীভাবে দেখছেন এই পুরো বিষয়টিকে? হেল্পলাইন নম্বর তো দেখুন 100 চালু রয়েছে বহুদিন ধরে, কিন্তু আমি নিজে যদিও এখনও ট্রাই করার মতন আমার পরিস্থিতি হয়নি, কিন্তু বহু বন্ধুদের থেকে শুনেছি যে 100-তে ফোন করেও তারা ঠিক সময়ে হেল্প পাননি। 100 আমাদের সবার কাছেই পরিচিত একটি হেল্পলাইন পুলিশের ক্ষেত্রে, এবং কন্ট্রোল রুমের ক্ষেত্রে যে সজাগতা আমরা এক্সপেক্ট করি সেই এক্সপেকটেশন থাকার কথা, যেটা ধরুন এই আরজি করের মুভমেন্ট বা রাত দখল মুভমেন্টের পরে আমরা খানিক নজর গড়ালে দেখতে পাবো যে কলকাতার কিছু কিছু জায়গায় পিঙ্ক ভ্যান অ্যাভেলেবল থাকে, কিন্তু সেখানে যে মহিলারা থাকেন তারা কি স্বতঃপ্রণোদিতভাবে কোনো অ্যাকশন নেওয়ার মতন পজিশনে থাকেন বা তাদেরকে সেই ট্রেনিং দেওয়া হয়েছে, এইটা আমাদের কাছে ক্লিয়ার নয়। 181 থাকা বা রাত্রিরের সাথী থাকা এই দুটোই এই মুহূর্তে একটি অ্যানাউন্সমেন্টের জায়গায়, তখন 31 জুলাই 2025 অ্যানাউন্সমেন্টের জায়গায় ছিল, নতুন সরকারের ক্ষেত্রে এখন অ্যানাউন্সমেন্টের জায়গায়। আমি আশা রাখবো যে 181 যদি কাজ করে তাহলে খুবই ভালো, কিন্তু অগ্নিমিত্রা পাল তার নিজস্ব প্রোফাইল থেকেও যখন বিষয়টিকে বলেছেন, আমি তো মানে মোটামুটি জ্ঞান হওয়ার পর থেকে জানি যে নাগরিক হিসাবে আমার অধিকার আমার সুরক্ষা, সেটা আমি মহিলা হই বা পুরুষ হই বা অন্য কোনো জেন্ডারের মানুষ হই, আমার নাগরিক হিসাবে অধিকার হচ্ছে আমার নিরাপত্তা এবং আমার সুরক্ষা। সেই ক্ষেত্রে আমাকে কোনো টেনশন করতে হবে না। এটা সরকারকে ফলাও করে বলার থেকে তো সরকারের এমনি বাই ডিফল্ট সেটা দায়িত্ব হওয়া উচিত, তার পুলিশি ব্যবস্থা, তার কোর্ট ব্যবস্থা, এই প্রত্যেকটি বিষয়ে এইভাবে যাওয়া উচিত। কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি যে এইগুলি খুব একটা আশা আমাদের মনে নিয়ে আসছে না। কিছু কিছু কেসে হয়তো খুব গ্রাউন্ড ব্রেকিং কোনো জাজমেন্ট হচ্ছে, আবার একই জাজ অন্য কোনো স্পেসে এমন একটি কটু কথা বলে দিচ্ছেন যে এইগুলিকে আমরা সহ্য করতে পারছি না, যেরকম অ্যাক্টিভিজম বা আরটিআই করাকে আরশোলার মতন ছড়িয়ে থাকা বলা হয়েছে আর কি। সুতরাং এইটা আমরা কিভাবে জাজ করব, বা যখন এই পোস্ট পোল ভায়োলেন্স হয়েছে তখন আমরা দেখেছি যে পার্টিকর্তারা নানান জায়গায় ভায়োলেন্স করেছেন, কিন্তু যারা মন্ত্রক সামলাচ্ছেন তারা বলেছেন ভায়োলেন্স না করতে। এই মানে কোঅর্ডিনেশনগুলো যাতে ঠিক করে হয়, এবং 181 চালু হওয়া বা বাস ফ্রি হয়ে যাওয়াতেই যে মহিলাদের প্রত্যেকটি সমস্যা নির্মূল হয়ে যাবে সেটা আমার মনে হয় না। আমার মনে হয় আরও খুঁটিয়ে দেখা উচিত। আমার মনে হয় যে যারা আরশোলারা রয়েছেন তাদেরকে বাড়িতে ডেকে, মানে বাড়ি বলতে আমি বলছি সাংসদে ডেকে হোক বা তাদের অফিসে ডেকে হোক, আরশোলারদের থেকে পরামর্শ নেওয়া উচিত, কারণ আরশোলাররা তো আসলে গ্রাউন্ডে কাজ করেন এবং অত্যন্ত মাটির কাছের মানুষ হন। সুতরাং তারা যখন কোর্টে একটা বিষয় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, সেখান থেকে যদি স্বতঃপ্রণোদিতভাবে যারা ক্ষমতায় বসেছেন, যারা প্রতিশ্রুতি দিচ্ছেন, তারাই যদি নিজস্বভাবে ডেকে তাদের থেকে কিছু ফ্যাক্ট শোনেন, তাহলে আমার মনে হয় যে আরেকটু বেটারভাবে, আরেকটু স্ট্রাকচারালি ইকুইপড হবে যদি তারা কোনো স্কিম বা কোনো ঘোষণার কথা মাথায় আনেন তাহলে।